বস্তুর আজকে আমরা পড়ব কোনো বস্তু, সেটা বিন্দু বস্তু হোক বা বিস্তৃত বস্তু হোক না কেন, তার সাম্যাবস্থার শর্ত। কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল যতগুলো বলই থাকুক না কেন, ক্রিয়াশীল বলগুলির লব্ধির মান শূন্য হবে। সাম্যাবস্থার শর্ত বলছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলির লব্ধির মান শূন্য হলেই সেটা সাম্যাবস্থা থাকবে। একটা শর্ত আছে, এক্ষেত্রে বস্তুটাকে বিন্দু বস্তু হতে হবে। কি হতে হবে? বস্তুটাকে বিন্দু বস্তু। মানে শর্তটা হচ্ছে বস্তুটিকে বিন্দু বস্তু হতে হবে। অর্থাৎ বিন্দু বস্তুর ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত হলো, বিন্দু বস্তুর ক্ষেত্রে সাম্যাবস্থার শর্ত কি না, তার উপর ক্রিয়াশীল যে বল তাদের লব্ধির মান এফ নেট, এফ নেটটা কি হবে? 0 হবে। এফ নেট 0 হবে। কোনো বস্তুর ওপর যতগুলো বলই থাকুক না কেন, তাদের লব্ধি বলের মান যদি 0 হয় তাহলে সেটা সাম্যাবস্থায় থাকবে। কিন্তু এটা যদি বিস্তৃত বস্তু হয়, মানে বৃহৎ বস্তু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। অর্থাৎ বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে সাম্যাবস্থার দুটি শর্ত হবে। সাম্যাবস্থার দুটি শর্ত হবে। সাম্যাবস্থার কটা শর্ত হবে? দুখানা শর্ত হবে। এক, সামেশন অফ এফ নেট ইকুয়ালস টু 0 এবং সামেশন অফ টাও টোটাল ইকুয়ালস টু 0। টাওটা কি? এটা হচ্ছে টর্ক। এটা আমরা পরে গিয়ে ভালো করে শিখব। এখন শুধু বলে রাখলাম এইটুকু যে টাও হলো টর্ক। এর মান আমরা কিভাবে নির্ণয় করি? এই টর্কের মান মানে বলের মান ইনটু বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফল। এটা আমরা পরে বিশেষ শিখব। এখন শুধু বলে রাখলাম, যদিও আমরা নিউটনে বস্তুগুলোকে বিস্তৃত বস্তু বলে ধরব না। এদের সমস্ত ভরটাই তার ভরকেন্দ্রে কেন্দ্রীভূত আছে। অর্থাৎ যদি কোনো বস্তু বড় হয় তাকে আমরা কি ধরে কাজ করব? বিন্দু ভরে। তার সমস্ত ভরটাকে তার ভরকেন্দ্রে স্থাপন করে তাকে একটা বিন্দু ভর ধরে নিয়ে আমরা কাজ করব। সেই জন্য এই যে দ্বিতীয় শর্তটা, এটা এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় নয়, এটা হবে পরে গিয়ে। বোঝা গেল? এইবার আমাদের এখানে পড়তে হবে সমবিন্দু বল বা কনকারেন্ট ফোর্স কাকে বলে। সমবিন্দু বল, কনকারেন্ট ফোর্স এবং একতলীয় বল মানে কোপ্লেনার ফোর্স, এগুলো আমাদের আগে থেকেই জানা ছিল। আমাদের এখন পড়তে হবে যে বলের যে দুটো প্রকৃতি আছে, আমরা এখানে মূলত
একতলীয় ও সমবিন্দু বল নিয়ে আলোচনা করব। আমরা এখানে কি করব? আমরা আমরা এই অধ্যায়ে সমবিন্দু বল ও একতলীয় বল বলের সাম্যাবস্থা আলোচনা করব। মানে কিরকম? ধরো ও বিন্দুতে তিনটে বল ক্রিয়া করছে। ওকে, এই তিনটে বল, একটা F1, এটা F2, এটা হচ্ছে F3, তিনটে বল কাজ করছে। এই তিনটে বলের এদের মধ্যবর্তী কোণ আলফা, এদের মধ্যবর্তী কোণ বিটা এবং এদের মধ্যবর্তী কোণ গামা। এই বলগুলোর শর্ত কি? শর্ত হচ্ছে সমবিন্দু বল এবং একতলীয় বল হবে, কনকারেন্ট ফোর্স এবং কোপ্লেনার ফোর্স হবে। টর্ক, এটা আমি বলেছি এখন আলোচনার বিষয় নয়, এর জন্য নতুন চ্যাপ্টার আছে। শুধু জানিয়ে রেখেছি যে টর্ক হিসেব করতে হবে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো বস্তুর আবর্ত গতির সৃষ্টি হবে। আর হচ্ছে লম্ব দূরত্ব, হ্যাঁ, মানে ধরো যদি তোমরা একটু দেখতে চাও, ধরো একটা বস্তু এই পয়েন্টে আটকানো আছে, আমি একে ঘোরাতে চাইছি। এই রডটার উপর আমি বল প্রয়োগ করলাম, F বল প্রয়োগ করলাম, ও বিন্দুতে রডটা আটকানো আছে। তাহলে এই বলের জন্য এর যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে আটকানো আছে, এর আবর্ত গতির সৃষ্টি হবে। সেই আবর্ত গতির সৃষ্টি করছে যে ভৌত রাশিটা, তাকেই আমরা টর্ক বলছি। তাহলে টর্কের মান কি হবে না, বলের মান ইনটু লম্ব দূরত্ব, মানে এইটাকে আমরা বলছি আর পারপেন্ডিকুলার। এইখান থেকে যে এই দূরত্বটাকেই আমরা কি বলছি, লম্ব দূরত্ব। এইটা হচ্ছে টর্ক। এটা কি করে না, কোনো বস্তু রোটেশন মোশন সৃষ্টি করার জন্য, আবর্ত গতির সৃষ্টি করার জন্য এই ভৌত রাশিটাকে নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। এর কিছু বিশেষ ধর্ম আছে। এর যোগ বিয়োগ ভেক্টর যোগ বিয়োগের মতো হবে না, এটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী হবে। নতুন চ্যাপ্টার পরে আছে, আমরা পড়ব। শুধু এইটুকু বলে রাখলাম যে আমাদের তো এখানে বিন্দু বস্তু নিয়ে আমরা কাজ করব, এখানে কিন্তু বিস্তৃত বস্তু বলে ধরবো না। বস্তুটা যদি বড়ও হয়, তার সমস্ত ভরটাকে আমরা কোথায় স্থাপন করে দেবো, তার ভর কেন্দ্রে, সেন্টার অফ মাস, যে বিন্দুতে বস্তুটার ভর কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে বৃহৎ বস্তুকে আমরা একটা বিন্দু বস্তু হিসাবে আমরা ধরে নিতে পারি। কে বোঝা গেল? তাই আমাদের আলোচনায় এই প্রথম শর্ত দিয়েই আমাদের কাজ হবে, দ্বিতীয় শর্ত আমাদের এখন লাগবে না। কে ক্লিয়ার হলো? এবং আরও কি বললাম, এই অধ্যায়ে আমরা সমবিন্দু এবং একতলীয় বলগুলোকে নিয়েই আমরা আলোচনা করতে চাইছি।
এবং এটা করার জন্য একটা বিশেষ উপপাদ্য আছে, ল্যামির উপপাদ্য। ল্যামির উপপাদ্য, ল্যামির উপপাদ্যটা কি বলেছে? ল্যামির উপপাদ্যটা কি বলেছে না, তিনটি একতলীয় ও সমবিন্দু বলের সাম্যাবস্থার ক্ষেত্রে, মানে কি সাম্যাবস্থা মানে আমি বলতে পারি এখানে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর ইকুয়ালস টু 0। সাম্যাবস্থা মানেই নেট ফোর্স 0 হবে। সাম্যাবস্থার শর্ত কি না, সাম্যাবস্থার ক্ষেত্রে এফ নেট সমান 0। সাম্যাবস্থার ক্ষেত্রে এফ নেট সমান হচ্ছে 0। তাহলে ল্যামির উপপাদ্য কি বলেছে না, তিনটি একতলীয় ও সমবিন্দু বলের সাম্যাবস্থার ক্ষেত্রে, তিনটা একতলীয় মানে একতলীয় কেন না, বোর্ডে তিনটা বলকে আমি আঁকতে পেরেছি এবং একটা পয়েন্ট ও থেকেই তিনটে বল কাজ করছে। সো এদেরকে আমরা বলবো যে একতলীয় এবং সমবিন্দু বল। বলের সাম্যাবস্থার ক্ষেত্রে মানে সাম্যাবস্থা যদি হয় তিনটা বলের জন্য ক্ষেত্রে যে কোনো একটি বলের মান অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। মানে কীরকম? তাহলে যে কোনো একটা বলের মান, যে কোনো একটি বলের মান মানে যদি F1কে ধরি তাহলে অন্য দুটা বলের মধ্যবর্তী কোণ কোনটা? আলফা। তার মানে এটা হবে F1 বাই সাইন আলফা সমান F2 বাই সাইন কি হবে? বিটা হবে। মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। সাইন, এই যে সাইনের সমানুপাতিক। মধ্যবর্তী কোণ কোনটা? আলফা। তাহলে তার সাইন মানে কোনটা হবে? সাইন আলফা। তার মানে F1 বাই সাইন আলফা সমান F2 বাই সাইন বিটা সমান F3 বাই সাইন গামা। এইটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রিলেশান, যেখানে আমরা কাজে লাগিয়ে খুব সহজেই আমরা তাদের সাম্যাবস্থার শর্ত নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা মূলত এখানে কি করছি না, সমবিন্দু বল এবং একতলীয় বল, সমবিন্দু বল এবং একতলীয় বলের সাম্যাবস্থার ক্ষেত্রে, সমবিন্দু বল এবং একতলীয় বলের সাম্যাবস্থার ক্ষেত্রে যে কোনো একটি বলের মান অন্য দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক হচ্ছে। ওকে, এইবার যদি চারটা বল হয়, মানে চারটা বল একতলীয় আছে, মানে তিনের বেশি যদি বল হয়, মানে তিনের বেশি একতলীয় বল, তার সাম্যাবস্থা কিন্তু এই সূত্রের সাহায্যে করা যাবে না। তখন আমাকে উপাংশ বিভাজন করতে হবে। বুঝতে পেরেছো? মানে যদি তিনটির বেশি একতলীয় বল হয় তখন কিন্তু এই ল্যামির উপপাদ্য কাজ করবে না। তাহলে তিনটির বেশি একতলীয় বলের ক্ষেত্রে তিনটির বেশি একতলীয়
বলের ক্ষেত্রে কি করতে হবে, তখন কিন্তু ল্যামির উপপাদ্য আর কাজ করবে না, কারণ ল্যামির উপপাদ্য 3টা বলের ক্ষেত্রে কাজ করবে। আর 2টো বলের ক্ষেত্রে সাম্যাবস্থা তো খুবই সহজ, 2টো বল পরস্পর সমান এবং বিপরীত, তাহলে তাদের সাম্যাবস্থা হবে। মানে এটা যদি আমার F1 হয় তাহলে এটা হবে -F1। আর একটা বল কখনো সাম্যাবস্থান তৈরি করতে পারবে না, কারণ একটা বলের লব্ধি কখনো 0 হবে। তার যদি ভ্যালু থাকে, নন জিরো একটা ভ্যালু থাকে, তাহলে তাকে প্রতিমিত করার মতো কেউ থাকবে না। তার মানে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হতে গেলে মিনিমাম 2টো বলের দরকার। 3টে বল, 4টা বল, 5টা বল, যত খুশি বল হতে পারে। এটা 2টো বল সাম্যাবস্থা, এরা পরস্পর সমান এবং বিপরীত। 3টা বলের সাম্যাবস্থা শর্ত এটা হয়ে যাচ্ছে ল্যামির উপপাদ্য। যদি 3-এর বেশি হয় তখন কিন্তু ল্যামি কাজ করবে না, তখন কি করতে হবে, 3টির বেশি একতলীয় বলের ক্ষেত্রে তখন কি করব, উপাংশ করব। যে কোনো 2টো উপাংশ থাকবে, তল মানে তার 2টো কম্পোনেন্ট থাকবে। যদি আমি এটাকে xy ধরে নিই তাহলে সামেশান অফ fx ইকুয়ালস টু 0 হবে অ্যান্ড সামেশান অফ fy ইকুয়ালস টু 0 হবে। এটা কখন না, 3টির বেশি একতলীয় বলের ক্ষেত্রে। কে বোঝা গেল? এবার যদি একতলীয় বল না হয়, যদি বলগুলো একতলীয় না হয়, তখন আমাকে 2টো কম্পোনেন্ট, তখন 3টে কম্পোনেন্ট কাজে লাগাতে হবে, যেটা আমাদের লাগবে না। যে ধরনের নিউমেরিক্যাল আমাদের নেই, যে আমাদের এক্স ওয়াই জেড সবগুলোরই কম্পোনেন্ট বের করতে হবে। মোটামুটি আমাদের অঙ্কগুলো এই তলের মধ্যেই অঙ্কগুলো হয়ে যাবে। কে ব্যাপারটা বোঝাতে পেরেছি? যদি বলগুলি একতলীয় না হয়, বলগুলি একতলীয় যদি না হয় তাহলে আমরা কি করব, তখন সামেশান অফ fx ইকুয়ালস টু 0, সামেশান অফ fy ইকুয়ালস টু 0 অ্যান্ড সামেশান অফ fz ইকুয়ালস টু 0। তখন আমাকে কম্পোনেন্ট বের করে নিতে হবে এবং তাদের কম্পোনেন্টগুলোকে যোগ করে নেব। অ্যান্ড হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থার শর্ত। এটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থার শর্ত। ওকে, এইবার সাম্যাবস্থার শর্ত মানে কোন কন্ডিশন থেকে আসছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে। সাম্যাবস্থাটা অ্যাকচুয়ালি কোনখান থেকে আসছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে, যে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু সমগতিতে সরল রেখা অবলম্বন করে চলতে থাকবে। এখানে সব স্থির থাকার গল্প আলোচনা হচ্ছে, তাই নেট ফোর্স 0 হবে। সুতরাং এগুলো হচ্ছে কি না, নিউটনের প্রথম গতিসূত্রের প্রয়োগ। তাহলে চলো আমরা দেখে নিই, এই ল্যামির উপপাদ্যকে কাজে লাগিয়ে কিছু অঙ্ক করি বা সাম্যাবস্থার কিছু অঙ্ক করি। ঠিক আছে? ওকে, সুতরাং এখানের মধ্যে কোনো সমস্যা নেই, একদম ক্লিয়ার আছে। চলো এইবার আমরা কিছু অ্যাপ্লিকেশান করব। তাহলে আমরা কি শিখলাম, যে সাম্যাবস্থা বলতে বোঝায় কোনো বস্তু বা সংস্থার ওপর নেট ক্রিয়াশীল বলের মান 0 হবে। নেট ক্রিয়াশীল বলের মান 0 হবে। টর্ক নিয়ে আমরা ভাববো না, বাট ওটাও একটা সাম্যাবস্থা শর্ত।
যখন কোনো বস্তুর ঘূর্ণন গতির সৃষ্টি হবে। রোটেশনাল মেকানিক্সে টর্ক নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এখন হবে শুধু বল নিয়ে আলোচনা। ওকে, এইবার কয়েকটা অঙ্ক আমরা দিচ্ছি। ধরো একটা দেওয়ালে আটকানো একটা পয়েন্ট থেকে একটা সুতোর দৈর্ঘ্য কত না এল সমান 0.5 মিটার একটা সুতো। একটা বস্তু আছে, সেই বস্তুটার ওজন ডব্লিউটা কত না 8 নিউটন। বলেছে কত বল প্রয়োগ করলে, এফ এক্সটার্নাল কত বল প্রয়োগ করলে বস্তুটাকে 3 মিটার মানে 0.3 মিটার দূরত্বে স্থির রাখা যাবে। কোশ্চেনটা হচ্ছে এরকম, 8 নিউটন ওজনের একটা বস্তু যেটা 0.5 মিটার দৈর্ঘ্যের সুতোর সাহায্যে আটকানো আছে। দেওয়াল থেকে, মানে যদি নাম দিই, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। দেওয়াল থেকে আমি 0.3 মিটার দূরত্বে বস্তুটাকে আমি স্থির রাখতে চাই, আমাকে কত বল প্রয়োগ করতে হবে? আমার প্রযুক্ত বলের মান কত হবে এটা নির্ণয় করতে হবে। তার মানে তাহলে কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 8 নিউটন ওজনের বস্তুকে দেওয়াল থেকে 0.3 মিটার, যে দেওয়াল থেকে 0.3 মিটার দূরে স্থির রাখতে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা একটা নিউমেরিক্যাল দিলাম, এখানে একটা নিউমেরিক্যাল দিচ্ছি। দুটো সুতোর সাহায্যে 10 কেজি ওজনের একটা বস্তু ঝোলানো আছে। এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। 10 কেজি বস্তু ঝোলানো আছে, তাহলে তার ওজনের মান হবে কত না 10 জি। বাহ্যিক বলের মান, এটা এফ এক্সটার্নাল, বাহ্যিক বলের মান এটা হচ্ছে এফ এক্সটার্নাল। এটা বের করতে হবে, লেখা আছে কত বল প্রয়োগ করতে হবে। এখানে প্রশ্নটা হচ্ছে এই সুতোতে টান কত হবে, এটাতে কত টান হবে। আচ্ছা, আরেকটা প্রবলেম দিচ্ছি।
একটা কপিকলের সাহায্যে খাঁচার ভেতরে একটা লোক আছে, সে কত বল প্রয়োগ করলে খাঁচার ভেতরে লোকটা ঝুলে থাকতে পারবে। ধরে নাও লোকটার ভর লোকটির ভর ক্যাপিটাল এম সমান 80 কেজি, খাঁচার ভর স্মল এম সমান 40 কেজি। কোশ্চেনটা হচ্ছে লোকটা দড়ির ওপর কত বল প্রয়োগ করলে খাঁচা সমেত লোকটি ঝুলে থাকতে পারবে। লোকটি দড়ির উপর কত বল করলে খাঁচা সহ লোকটি কপিকলে ঝুলে থাকবে। ওকে, খাঁচার ভেতরে একটা লোক আছে, লোকটার ভর হচ্ছে 80 কেজি, খাঁচার ভর 40 কেজি। এরকম একটা কপিকলের সাহায্যে এরকম একটা সিস্টেম করে দেওয়া হয়েছে। কপিকলটা এরকম একটা ছাদ থেকে আটকানো আছে, দৃঢ়ভাবে আটকানো আছে। লোকটা দড়ির ওপর কত বল প্রয়োগ করলে খাঁচা সমেত নিচে ঝুলে থাকতে পারবে। আচ্ছা, আর এটার কোশ্চেন কি ছিল, এই T1 ও T2 এর মান কত হবে। ওজনের একক নিউটন, বস্তুর ওজন 8 নিউটন। ওজন একটা বল, কোনো বস্তুকে পৃথিবীর যে বলই নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকেই ওজন বলা হয়। সুতরাং ওজন হলো একটা বল, তার একক নিউটন অবশ্যই হবে। তাহলে 8 নিউটন ওজনের এই যে ব্যাপারগুলো, এবার আমাকে এগুলো করতে হবে। সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থার শর্ত থেকে ওকে, এবার চলে এসো। এই অঙ্কগুলো আমরা ল্যামির উপপাদ্য দিয়ে আমরা করব। আচ্ছা, তাহলে এইখানে একটা টান কাজ করবে, সুতোর টান। টানটা কেন কাজ করছে না, এই দুটো বল এই সুতোটাকে তার দৈর্ঘ্য বাড়াতে চাইছে। এই ওজন এবং বাহ্যিক বল, এরা দুজনে মিলে এর দৈর্ঘ্য বাড়াতে চাইছে। আর প্রত্যেকেরই তার স্থিতিস্থাপকতার একটা ধর্ম আছে, তার দৈর্ঘ্য আকার আকৃতির পরিবর্তন করতে চাইলে বাধা দেবে। তাই যে অভিমুখে লব্ধি বলটা কাজ করছে তার বিপরীত দিকে একটা বল ওই বস্তুর অভ্যন্তরের সৃষ্টি হচ্ছে। তাই সুতোতে একটা বল সৃষ্টি হচ্ছে, সেটা কি না এদের দুজনকে প্রতিমিত করার জন্য। সেটাকেই আমরা বলছি সুতোর টান। তার মানে টান হচ্ছে একটা কি বল,
রেস্টোরিং ফোর্স, বাধাজনিত বল। কোনো বস্তুর, কোনো সুতোর দৈর্ঘ্য পরিবর্তন, টেনে দৈর্ঘ্য বাড়াতে চাইলে তার যে অভিমুখে তুমি বল প্রয়োগ করছো তার বিপরীতে কি সৃষ্টি হবে? টান সৃষ্টি হবে। তাহলে এই বিন্দুর ওপর যে সুতোর টান, সেটা কাজ করছে কোন দিকে? এই অভিমুখে। টান একটা ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল। যদি আমি ভাবি তাহলে এই বিন্দুতে যদি আমরা হিসেব করি, তখন তার টানটা কাজ করবে কোন দিকে? এই অভিমুখে কাজ করবে। টান ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বল, যেটা সবসময় বস্তু থেকে সুতো বরাবর বহির্মুখী কাজ করবে, আমরা বাইরের দিকে কাজ করবে। আমরা সেই টানটাকে আলোচনার মধ্যে নিয়ে আসব, যেটা বস্তু থেকে সবসময় কোন দিকে? বহির্মুখী। এর সাম্যাবস্থানের জন্য এই টানের ভূমিকা নেই, কারণ এই টানটা তো কাজ করছে এই বস্তুটার ওপর। তাহলে এই বস্তুর ওপর, এই বি বিন্দুতে যে বস্তুটা আছে তার ওপর টানটা কোনটা? এইটা হচ্ছে টান। ওকে, ঠিক আছে। তাহলে এই কোণটাকে এখন থিটা ধরে নাও, তাহলে হবে এই কোণটাও হবে থিটা। এইবার ল্যামি লাগাও। তাহলে এখন তিনটে বল, একটা ডব্লিউ, একটা এক্সটার্নাল ফোর্স, একটা টান। এরা তিনজন মিলে সাম্যাবস্থা তৈরি করেছে। তাহলে ল্যামির উপপাদ্য আমাদের কি ছিল না? ল্যামির উপপাদ্যটা ছিল F1 বাই সাইন আলফা সমান F2 বাই সাইন বিটা সমান F3 বাই সাইন গামা। এই তিনটে একতলীয় বল এবং সমবিন্দু বল। একতলীয় সমবিন্দু বলের সাম্যাবস্থার জন্য ল্যামির উপপাদ্যটা আমরা ব্যবহার করব। তাহলে ব্যবহার করো। তাহলে যখন এইটা নেবে, তাহলে ল্যামির উপপাদ্য থেকে তাহলে আমরা কি লিখতে পারি? ডব্লিউ বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ এটা 90 ডিগ্রি, এটা থিটা। তাহলে ডব্লিউ বাই এদের দুজনের মধ্যবর্তী কোণ সমান টি বাই এদের দুজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি সমান এফ এক্সটার্নাল বাই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কারণ টোটালটা 180 ডিগ্রি, এই কোণটা থিটা হয়েছে। তাহলে এখানে হলো, তাহলে অর ডব্লিউ বাই কস থিটা ইকুয়ালস টু টি সাইন 90 মান 1 আর এফ এক্সটার্নাল বাই সাইন থিটা। হয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে, অতএব এফ এক্সটার্নাল সমান ডব্লিউ সাইন থিটা বাই কস থিটা সমান ডব্লিউ ট্যান থিটা। আর টান যদি বের করতে হয় সেটা হবে ডব্লিউ বাই কস থিটা। তাহলে এই ছবি থেকে দেখো, এখানে এল এর মান মানে এবি এর মান বলে দিয়েছে, সিবির মান, তাহলে এসি এর মান আমরা পেয়ে যাবো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ারের সূত্র থেকে। তাহলে আমরা এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবি এর মান কত না 0.5, তাহলে সিবির মান কত না 0.3, তাহলে এসির মান কত হবে? তাহলে √,
0.5 স্কোয়ার মাইনাস 0.3 স্কোয়ার সমান 0.4। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে cos থিটার মান আমরা বের করে নিতে পারি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে 0.4 বাই 0.5, এটা হচ্ছে 4/5। আর tan থিটার মান হয়ে গেল কত? লম্ব বাই ভূমি, মানে সিম্পলি 3/4। এইবার মানগুলো বসিয়ে দাও। তাহলে ডব্লিউ এর মান হচ্ছে 8 ইন্টু 3/4 নিউটন, তার মানে 6 নিউটন। এটা হবে 8 বাই cos থিটার মান হচ্ছে 4/5 মানে 10 নিউটন। দুটোই বের করে দিলাম। আমি বাহ্যিক বলটা শুধু বের করতে বলছিলাম, বাট এখানে বাহ্যিক বলের সঙ্গে সঙ্গে আমি সুতোর টানও বের করে দিয়েছি। তাহলে অতএব এই শর্ত পূরণ করার জন্য আমার বাহ্যিক বলের মান হয়ে গেল, তাহলে অতএব এফ এক্সটার্নালটা হয়ে গেল 6 নিউটন, আর সুতোর টান হয়ে গেল 10 নিউটন। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য, এটা সাম্যাবস্থার শর্ত। এখানে কিন্তু বস্তুটাকে ওই পয়েন্টে ধরে রাখা হয়েছে, ওখানে কোনো ত্বরণ নেই। আমি প্রশ্নটাই বলেছি যে দেওয়াল থেকে এত দূরে স্থির রাখতে হলে কত বল প্রয়োগ করতে হবে, স্থির রাখতে হলে কত বল প্রয়োগ করতে হবে। একদম ক্লিয়ার হয়েছে? সুতরাং একই রকমভাবে তাহলে একই রকমভাবে এইটা আমরা করছি, ল্যামির উপপাদ্য কাজে লাগাতে চাইছি। চলো ল্যামির উপপাদ্য কাজে লাগাও, এটা আমার কাজ হয়ে গেছে। এবার এখানেও ল্যামির উপপাদ্য কাজে লাগাও। তাহলে বাবা এখানে যদি আমি একটা সমান্তরাল সরলরেখা অনুভূমিকের সঙ্গে টেনে দিই, এটা 30 ডিগ্রি হলে এই কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে টোটাল এই কোণটা কত হবে? 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কত হবে? 120। এই কোণটা হবে কত? এটা ত্রিভুজ, তাহলে এরা দুজন হয়ে গেছে 90, তাহলে এই একা হবে 90, এবং বাকি 360 থেকে বিয়োগ করলে এটা হয়ে যাবে কত? 150 ডিগ্রি। এটার সঙ্গে এটা একান্তর কোণ, আর এটা তো 90 ডিগ্রি। অনুভূমিকের সঙ্গে ওজন সবসময় লম্বভাবে ক্রিয়া করে, তাহলে 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, এটা 60 হলে এটা এই দিকের কোণটাই ছোট কোণটা 60 ডিগ্রি হবে, তার সঙ্গে 90 ডিগ্রি যোগ হলে 150 ডিগ্রি হবে। তার মানে তিনটে যে কনকারেন্ট ফোর্স রয়েছে, তিনটে যে সমবিন্দু এবং একতলীয় বল আছে, এই সমবিন্দু একতলীয় বলের প্রত্যেকের মধ্যবর্তী কোণ আমাদের জানা হয়ে গেছে। এবার আমরা আগের মতো ল্যামির উপপাদ্য কাজে লাগাতে পারবো, কারণ এখানে 10 কেজি বস্তুটা সাম্যাবস্থায় আছে, ছিঁড়ে পড়ে যায়নি, ওটা ওখানে ঝুলছে, সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থা তিনটে একতলীয় বল আমরা ল্যামির উপপাদ্য দিয়ে ইজিলি করতে পারবো। ওকে, তাহলে আমরা চলো এখানে ল্যামির উপপাদ্য কাজে লাগাই। এখানে ল্যামির উপপাদ্য কাজে লাগানো হোক। তাহলে তোমরা বলো কি হবে? ল্যামির উপপাদ্য থেকে বলো কি হবে? তাহলে আমার T1 বাই বাকি দুজনের এই যে ল্যামির উপপাদ্য, বাকি দুটো কোণ এর মধ্যবর্তী কোণ, তার মানে T1 বাই সাইন 150 ডিগ্রি,
T1 বাই সাইন 150 ডিগ্রি সমান T2 বাই সাইন 120 ডিগ্রি সমান 10G বাই সাইন 90 ডিগ্রি। তাহলে তিনটি একতলীয় বলের সাম্যাবস্থার শর্ত, তিনটি একতলীয় বলের সাম্যাবস্থার শর্ত। তাহলে এখান থেকে T1 এর মানটা বের করে নাও। T1 সমান 10G ইন্টু সাইন 150 ডিগ্রি বাই সাইন 90 ডিগ্রি। সাইন 150 এর মান কত হয়? সেকেন্ড কোয়াড্রেন্ট, তার মানে কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মানে কত হচ্ছে? মাইনাস হাফ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, সাইন 30ও হতে পারে, কস 60ও হতে পারে, তার মানে হাফ। এটা হলো কত না হাফ, আর সাইন 90 এক। দেখো 5G, তার মানে 5G মানে কত হচ্ছে? যদি G এর মান 10 ধরে নাও তাহলে হবে এটা 50 নিউটন। এবার T2 মান যদি বের করতে হয়, সাইন 120 বাই সাইন 90, 120 বাই সাইন 90, তাহলে কত হচ্ছে? 10G সাইন 120 মানে এটা কত হবে? cos 30, cos 30 মানে √3/2, তার মানে 5√3G মানে 50√3 নিউটন। কেটে গেছে তো, 10 আর 2 তো। সাইন 150 এর মান তো হাফ হয়। হয়েছে? তাহলে আমার হয়ে গেল কত না T1 এবং T2 যে দুটি বল হলো T1 এবং T2 তাদের মান হয়ে গেল একটা 50√3 এবং একটা √3। সাম্যাবস্থানের আমি আর একটা প্রবলেম দিয়েছি, আর একটা প্রবলেম। তাহলে এক্ষেত্রে লোকটা থার্ড প্রবলেম, এখানে লোকটা যদি দড়ির ওপর F বল প্রয়োগ করে তাহলে পুরো এই সুতোটাকে কি সুতো ধরা হয়েছে? ভরহীন অপ্রসার্য সুতো। কন্ডিশন আছে, আমি পরে এটাকে বোঝাচ্ছি। এখানে সুতোটাকে কি ধরা হয়েছে? এখানে সুতোটি হলো ভরহীন ও অপ্রসার্য সুতো, ভরহীন ও অপ্রসার্য সুতো। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। তাহলে এখন লোকটি সুতোতে যদি F বল প্রয়োগ করে তাহলে সেটা হবে টান। একটা সুতো কোনো একটা জায়গায় আটকানো আছে, তুমি যদি বল না প্রয়োগ করো, তা যদি নিজের কোনো ভর না থাকে তাহলে তার কোনো টান থাকবে না। তুমি যত বল প্রয়োগ করবে তার টান তত বাড়তে থাকবে, তার মানে তোমার প্রযুক্ত বলটাই হবে সুতোর টান। তার মানে লোকটির প্রযুক্ত বল F হলে
সুতোর টান হবে টি সমান এফ। এইবার ভালো করে বোঝো, এক্ষেত্রে খাঁচার ভর কাজ করছে নিচের দিকে কত, সেটা না 40 জি। লোকটার ওজন কাজ করছে কত, আমি এখনো ফ্রি বডি ডায়াগ্রাম করব যখন সংস্থাতে বস্তুর সংখ্যা আরও অনেক বাড়বে। এগুলো দুটো বস্তু দিয়ে করা যাচ্ছে, ফ্রি বডি ডায়াগ্রাম না 80 কেজি, তাহলে তার ওজনটা কত হবে, জি দিয়ে গুণ করতে হবে। কোনো বস্তুর ভর যদি এম হয় তাহলে তার ওজন কত হবে, তাহলে তাই লিখেছি। কারণ কেজি তো, এটা তো আমি গ্রাম লিখিনি, এটা জি, অভিকর্ষজ ত্বরণ। কোনো বস্তুর ভরকে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করলেই তার ওজন পাওয়া যায়। তাহলে লোকটার ওজন 80 জি এবং এটা হচ্ছে 40 জি। তাহলে এখন সুতোর টান কাজ করবে কোন দিকে, এইটার ওপর টান কাজ করছে কোন দিকে, ওপরের দিকে টি। আর লোকটার এফ বল দিয়ে টানলে লোকটাকে ওপর দিকে টেনে রেখেছে কত দিয়ে, টি বল দিয়ে টেনে রেখেছে। তাহলে এখন যদি এই পুরোটাকে একটা সংস্থা বলে ধরে নিই, যদি খাঁচা সহ লোকটাকে সংস্থা বলে ধরে নিই, তাহলে ওপরের দিকে দুটো বল কাজ করছে, নিচের দিকে দুটো বল কাজ করছে। তার মানে নিশ্চয়ই এই দুটো বল আর এই দুটো বল পরস্পর সমান এবং বিপরীত। কারণ কপিকলে লোকটা আর খাঁচা দুজনে একসঙ্গে ঝুলছে, অর্থাৎ সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থা শর্ত কি, নেট ফোর্স 0। তাহলে এখন যদি আমরা খাঁচা সহ লোকটাকে একটাই সংস্থা বলে ধরে নিই, তাহলে কি হবে, তাহলে ঊর্ধ্বমুখী বল কত না 2T সমান কত না 80 জি প্লাস 40 জি। তাহলে টি সমান এফ, তাহলে অতএব 2F সমান 120 জি, তার মানে এফ সমান 60 জি। মানে কত নিউটন বল হবে, যদি 10 ধরে নাও 600 নিউটন বল। তার মানে লোকটাকে দড়ির ওপর 600 নিউটন বল প্রয়োগ করতে হবে। যদি হয় তাহলে এই অসাধ্যটা সাধন করা সম্ভব হবে, যে সে নিজে খাঁচার ভেতরে আছে অথচ খাঁচা সমেত নিজে কপিকলের সাহায্যে ঝুলতে পারবে। আরও অনেক নিউমেরিক্যাল আছে, আমি এই নিউমেরিক্যালগুলো মোটামুটি করালাম। এগুলো হচ্ছে আমার সাম্যাবস্থার শর্ত। এবং এখানে দেখো প্রতিটা বলই কিন্তু একতলীয় হয়ে গেছে। আমাদের ম্যাক্সিমাম প্রবলেমগুলো একতলীয়ই থাকবে। আচ্ছা, একটা কম্পোনেন্ট দিয়ে লাস্ট একটা করি, সবসময় যে ল্যামি লাগবে বা চলো একটা কম্পোনেন্ট দিয়ে সাম্যাবস্থা করছি। ধরো আর একটা নিউমেরিক্যাল করছি। দুটো কপিকল এইরকম একটা সিস্টেম আছে। এই যে ব্লক, এর ভর এম, এরও ভর এম, তাহলে এর ওজন কাজ করবে mg, এর ওজন কাজ করবে mg। তাহলে টান এই বিন্দুর ক্ষেত্রে টানের অভিমুখটা আমরা সেই অভিমুখটা নেব আমরা কোন পয়েন্টটাকে সাম্যাবস্থায় রাখছি তার উপর নির্ভর করবে। ওকে, টান তো ক্রিয়া প্রতিক্রিয়া নিতে বল।
মানে এইটার উপর টান কাজ করবে ওপরের দিকে, তাহলে এইখানে যদি টানটা হিসাব করি সেই টানটা কাজ করবে কোন দিকে, নিচের দিকে। এই পয়েন্টে টানটা কাজ করবে কোন দিকে, এইভাবে। কোনো বিন্দু থেকে টান সবসময় বহির্মুখী হয়, টান সবসময় কি হবে, বহির্মুখী, বাইরের দিকে। এটা প্রসারণজনিত বল, এটা সংকোচনজনিত বল নয়। টানটা সৃষ্টি হচ্ছে প্রসারণ হওয়ার কারণে বা প্রসারণ হওয়ার সম্ভাবনার জন্য, সুতরাং সেটা সবসময় কী হবে, বহির্মুখী হবে। এইখানে একটা বস্তু রাখা আছে, এর ভর হচ্ছে কত না, √2m। বলছি যদি হয় তাহলে এই কোণটার মান কত হবে। কোশ্চেনটা দিয়েছে এরকম, দুটো কপি কলের সাহায্যে এরকম দুটো বস্তু, তিনটে বস্তু সাম্যাবস্থায় আছে, তাদের ভর দেওয়া আছে বন্ধু, প্রত্যেকের ভর দেওয়া আছে। তাহলে এই বিশেষ অবস্থায় এই কোণটা কত হলে, এই কোণটা কত হলে এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটাকে উপাংশ দিয়ে করি, একটু উপাংশ দিয়ে করি, একটা উপাংশ দিয়ে শেখানো হয়নি। চলো, তাহলে এখানে টানের মানটা যেহেতু একটাই সুতো, টানটা সব জায়গায় টি থাকবে। এটা ভরহীন অপ্রসার্য সুতো, বারবার বলছি, আমি এটা নিয়ে একটু পরে ডিটেলস বলছি। ভরহীন অপ্রসার্য সুতো, তাই একটা সুতো যতটা দূর পর্যন্ত বিস্তৃত, প্রতিটা জায়গাতেই তার টানটা কিন্তু একই থাকবে। সে যে বিন্দুগুলোর সঙ্গে যুক্ত, সেই বিন্দুগুলো থেকে বহির্মুখী সমান পরিমাণের টান বল প্রদান করতে সক্ষম, সমপরিমাণ টান বা বল প্রদান করতে সক্ষম। ওকে, তাহলে দেখো এখানে সাম্যাবস্থার শর্ত কি হবে। সাম্যাবস্থায় তাহলে এখানে টি আর এমজি পরস্পর সমান, তার মানে টি ইকুয়ালস টু এমজি। এবার কম্পোনেন্ট করো, এইখানে কম্পোনেন্ট করো। টি এর এই দিক বরাবর যে উপাংশ এবং এই দিক বরাবর যে উপাংশ, তাহলে এই দিকে দুটো টি এর জন্য, এর জন্য এদিকে কাজ করবে টি কস থিটা, এর জন্য টি কস থিটা, মোট এদিকে টানের উপাংশ হবে 2t cos থিটা। আমার যে লম্ব উপাংশে ভেক্টরের বিভাজন, যার সঙ্গে কোণ করবে সেটা হচ্ছে ভেক্টরটার মান ইন্টু cos থিটা। তাহলে এখন কোণটা নিয়েছি কার সঙ্গে, উলম্ব দিকের সঙ্গে, তাহলে উলম্ব অভিমুখে টি এর উপাংশটা হবে টি cos থিটা এবং এইটার জন্য হবে টি cos থিটা। দুটো একই অভিমুখে কাজ করছে, তাহলে ওদিকে কাজ করছে 2t cos থিটা, আর এই দিকে কাজ করছে কি না টি সাইন থিটা, এবং এদিকে কাজ করছে কত, টি সাইন থিটা। তাহলে দেখো এর যে ওজন, এর ওজনটা কাজ করছে কত না √2mg। তাহলে এই 2t cos থিটা আর √2mg নিশ্চয়ই একে ব্যালেন্স করছে, একে ব্যালেন্স করছে, কারণ এখন দুটো বল হয়েছে, এখন তিনটে বলকে দুটো বলে রিডিউস করে দিয়েছি। কারণ এই যে টি সাইন থিটা আর এই টি সাইন থিটা, এটা তো ক্যান্সেল হয়ে গেছে, দুটো বলের মান সমান এবং বিপরীতমুখী, তাহলে তাদের জন্য নেট ফোর্স 0। ওটা আমার বিশেষ সমস্যার কারণ নয়। তাহলে এখন হয়ে গেল কি, তাহলে সাম্যাবস্থার জন্য, তাহলে √2m ভরের বস্তুর সাম্যাবস্থার জন্য, √2m ভরের বস্তুর সাম্যাবস্থার ক্ষেত্রে কি হবে না 2t cos থিটা সমান √2mg, और টি এর মান বসিয়ে দাও 2mg cos থিটা সমান √2mg। তাহলে এমজি এমজি কেটে গেল, cos থিটা সমান 1/√2, অতএব থিটা সমান হবে 45 ডিগ্রি। তাহলে যদি দুটো সুতোর মধ্যবর্তী কোণ বলে কত, 90 ডিগ্রি হবে।
তাহলে সাম্যাবস্থায় দুটি সুতোর মধ্যবর্তী কোণ হবে কত? সাম্যাবস্থায় দুটি সুতোর মধ্যবর্তী কোণ, তাহলে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। হলো? এই হলো আমাদের সাম্যাবস্থানের শর্ত এবং একতলীয় সমবিন্দু বলের সাম্যাবস্থানের জন্য কিছু কেস। এগুলো ভালো করে বুঝতে পারলে তোমরা নিজেরা আরও অনেক নিউমেরিক্যাল করতে পারবে। ওকে।